আসসালামু আলাইকুম। মনিরুলস অ্যাকাউন্টিং গ্যালারির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেন, এই অধ্যায়ের বোর্ড বইয়ের সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পূর্ববর্তী ক্লাসে লেনদেন অধ্যায়ের বেসিক নিয়ে আলোচনা করেছি এবং লেনদেন অধ্যায়ের যে একটি উদাহরণ অঙ্ক রয়েছে হিসাব সমীকরণে, সেই অঙ্কটা সমাধান করেছি। আজকে আমরা সেই আলোকে কিভাবে বোর্ড বই প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন বা পরীক্ষায় যে সৃজনশীল প্রশ্নগুলো আসে সেগুলো কিভাবে সমাধান করতে হয় তা নিয়ে আলোচনা করব। তো এজন্য আমরা লেনদেন অধ্যায়ে যে 1 নং সৃজনশীলটা রয়েছে সেটা প্রথমে বের করলাম। বের করার পরে আমরা সেই 1 নং সৃজনশীলটা পড়বো, তারপরে আমরা প্রশ্ন উদ্দীপকের আলোকে প্রশ্ন সমাধান করব। তো প্রশ্নটা হচ্ছে, উদ্দীপকটা হচ্ছে, রিফাত এন্টারপ্রাইজ একটি ব্যবসা প্রতিষ্ঠান 2025 সালের ডিসেম্বর মাসে উক্ত ব্যবসায় প্রতিষ্ঠানে নিম্নোক্ত ঘটনাগুলো সংঘটিত হয়েছে। এখানে কিছু ঘটনা দিয়েছে, সেই ঘটনাগুলো আমরা দেখি। 1 তারিখ ডিসেম্বরে 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। ডিসেম্বর 1 তারিখ বলতেছে 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। ডিসেম্বর 3 তারিখ ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে একটি হিসাব খোলা হলো। ডিসেম্বর 5 তারিখ ধারে পণ্য প্রায় 25,000 টাকা। ডিসেম্বর 10 তারিখ মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 40,000 টাকা। ডিসেম্বর 15 তারিখ 45,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান। ফরমায়েশ মানে হচ্ছে অর্ডার দেওয়া। ডিসেম্বর 20 তারিখ প্রদত্ত হিসাব পরিশোধ 15,000 টাকা। এই ছিল আমাদের ঘটনাগুলো। তো প্রশ্ন দেখি, ক নম্বর প্রশ্ন বলেছে, উপযুক্ত তথ্য হতে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। অধ্যায় 2 সৃজনশীল প্রশ্ন 1। তো আমাকে বলেছে ক নম্বরে যে ঘটনাগুলো লেনদেন নয় তার পরিমাণ নির্ণয় করতে। তো ব্যবসায়িক, আমরা লিখি ব্যবসায়িক লেনদেন নয়, বিবরণ টাকা টাকা। এই হচ্ছে আমাদের ক নং অঙ্কের জন্য ছক। এই ছকের মধ্যে আমাদের ক নং অঙ্কের 1 নং সৃজনশীল ক অঙ্ক সম্পর্কে সমাধান করতে হবে। তো এই ঘটনাগুলো থেকে যে ঘটনাগুলো লেনদেন নয় তার পরিমাণ বের করতে হবে। তো আমি আমার পূর্ববর্তী ক্লাসে অধ্যায় 2 এর যে বেসিক আলোচনা সেখানে বলেছিলাম যে সকল ঘটনা ব্যবসায়ের কোনো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় না সে সকল ঘটনা কি নয়, লেনদেন নয়। তাহলে এখান থেকে কোন ঘটনাগুলো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় নাই সেগুলো আমরা খুঁজে বের করি। তো এখানে আমরা 10 তারিখে দেখতে পেলাম মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ নিয়েছেন। তো মালিক যদি ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ নেন বা ব্যক্তিগত কোনো কাজের জন্য কারো কাছ থেকে ধার নেন, সেটা কখনো কি নয়, লেনদেন নয়। কারণ ব্যক্তিগত প্রয়োজনে ঋণ নেওয়ার ফলে ব্যবসার কোনো আর্থিক পরিবর্তন হয়নি। তাহলে এটা আসবে, এই তারিখে লেনদেনটা আসবে। তারিখ 2025 ডিসেম্বর 10, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে ঋণ গ্রহণ, ব্যাংক হচ্ছে ঋণ গ্রহণ, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে ঋণ গ্রহণ 40,000 টাকা। তারপরে কি রয়েছে, তারপরে 15 তারিখ রয়েছে
45,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান। ফরমায়েশ মানে হচ্ছে অর্ডার দেওয়া। যেহেতু প্রতিষ্ঠান অর্ডার দিয়েছে, আসবাবপত্র আসেনি, প্রতিষ্ঠান থেকে কোনো টাকাও চলে যায়নি, তার মানে সেটাও ব্যবসার কোনো আর্থিক পরিবর্তন ঘটেনি, এটাও লেনদেন নয়। তাহলে 15 তারিখ আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান। আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান, এ হলো 45,000 টাকা, যোগ করলে হলো 85,000 টাকা। এই হচ্ছে আমাদের 1 নং সৃজনশীলের কয়ের সমাধান। এইভাবে আমাদের যে ঘটনাগুলো লেনদেন নয়, সেই ঘটনাগুলো খুঁজে খুঁজে বের করে ক নাম্বারে যখন আমরা অন্তর্ভুক্ত করব, তখনই আমাদের অঙ্কের সমাধান হয়ে যাবে। অবশ্যই আমরা যখন দুটা যোগফল, টাকার দুটা থাকুক তিনটা থাকুক, এই টাকার যোগফলগুলো বের করে পরের ঘরে লিখবো। অবশ্যই এই টাকার নিচে এই দুটা দাগ দাগ দিতে হবে। এই দাগ দুটোকে বলা হয় ব্যালেন্সিং বা জের। ব্যালেন্সিং বা জের, এই দুটা দাগ না দিলে অঙ্ক কেটে দিতে পারে। সো আমাদেরকে অঙ্ক শেষ করার পরে এই দুটো দাগ দিয়ে অঙ্কটি ক্লোজ করতে হবে, শেষ করতে হবে। এই ছিল আমাদের 1 নং সৃজনশীলের কয়ের সমাধান। তো এখন যদি আমরা 1 নং সৃজনশীলের খ নং প্রশ্নটা পড়ি এবং সমাধান করার চেষ্টা করি, আমরা একটু দেখি খ নং কি বলেছে। খ নং বলেছে ঘটনাসমূহ হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তার কারণ ব্যাখ্যা করো। অর্থাৎ আমরা জানি আমাদের হিসাব বিজ্ঞানের একটা হিসাব সমীকরণ রয়েছে, সেটা হলো a সমান সমান l প্লাস ওই। এই সমীকরণের মাধ্যমে এই যে আমাদের 1 নাম্বার সৃজনশীলের যে ঘটনাগুলো রয়েছে, সেখান থেকে শুধুমাত্র লেনদেন গুলোকে চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা করতে বলেছে। তো আমরা খ নাম্বার সৃজনশীলের প্রশ্নের উত্তরে যাই। লেনদেন গুলোকে সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা ঘটনা কি হবে একটু যদি দেখি। এই হচ্ছে আমাদের খ নং অঙ্কের ছক। তারিখ, লেনদেন কিনা, তারিখ লেনদেন কিনা সমীকরণ পদ্ধতিতে এ হচ্ছে আমাদের খ নং অঙ্কের জন্য ছক। যখনই আমাদেরকে সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করতে বলবে, তখনই আমাদের এই ছকের মাধ্যমে সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করতে হবে। তাহলে আমরা 1 তারিখের লেনদেনটা দেখি। 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। যেহেতু মালিক 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, তাহলে ব্যবসায় মূলধন এসেছে, তাহলে ব্যবসা আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, এটি লেনদেন। তাহলে আমরা লিখবো তারিখ 2025 ডিসেম্বর 1। তাহলে লিখবো এটি লেনদেন। লেনদেন কিনা, এই যে ঘরটা রয়েছে এই ঘরের মধ্যে আমরা লিখবো এটি লেনদেন। লেনদেন লিখে এটা সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা করব যে নগদ টাকা মূলধন স্বরূপ আনয়ন করায় বা করার ফলে সম্পদ এ বৃদ্ধি ও মালিকানা সত্ত্ব ও এই বৃদ্ধি হয়েছে। তাই এটি লেনদেন। তো অনেক গাইডে বা অনেক শিক্ষক অনেকভাবে
এই ব্যাখ্যাগুলো দেয়। তো আমি আমার স্টুডেন্টদেরকে যাদের পড়াই আমি ঠিক এভাবে ব্যাখ্যাগুলো শিখিয়ে দিই। আমরা যদি এভাবে লিখি, দেখি এখানে এ এবং ওই এই দুটো কিন্তু আমাদের হিসাব সমীকরণের উপাদান, তাহলে এটা কি আমাদের হিসাব সমীকরণের মাধ্যমে সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যাটা হয়ে গেল। এভাবে দিলেও হবে। তারপর 3 তারিখ ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে একটি হিসাব খোলা হলো। তাহলে যেহেতু ব্যাংকে টাকা জমা দিয়ে হিসাব খুলছে, প্রতিষ্ঠানের নগদ টাকা কমে গিয়েছে, ব্যাংক টাকা বেড়ে গিয়েছে, তাহলে এটা আর্থিক পরিবর্তন হয়েছে। ডিসেম্বর 3 তারিখ লেনদেন, এটাও লিখবো লেনদেন। লেখার পরে লিখবো ব্যাংকে টাকা জমা দেওয়ার ফলে ব্যাংকে নগদ টাকা জমা দেওয়ার ফলে এ বৃদ্ধি ও এ হ্রাস পেয়েছে, তাই এটি লেনদেন। 3 তারিখের পরে আমাদের রয়েছে 5 তারিখ ধারে পণ্য ক্রয়। তো প্রতিষ্ঠান ধারে পণ্য ক্রয় করার ফলে প্রতিষ্ঠানের পণ্য বা ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং দায়ও বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারি বা ওই হ্রাস পেয়েছে, বা আমরা লিখতে পারি ওই হ্রাস পেয়েছে। তাহলে 5 তারিখ ডিসেম্বর 5, এটাও লেনদেন, এটাও লেনদেন। ধারে পণ্য ক্রয় করার ফলে ক্রয় করার ফলে ও ই মালিকানা সত্ত্ব হ্রাস ও এল দায় বৃদ্ধি পেয়েছে, তাই এটি লেনদেন। পাঁচ তারিখ লেনদেনটা আমরা লিখে ফেললাম। তার পরবর্তীতে 10 তারিখ এবং 15 তারিখ এই দুটো তো আমরা ক নাম্বারে করেছিলাম যে দুটো লেনদেন নয়, সো ওই দুটো লেনদেনের ব্যাখ্যা আমাদের এখানে লিখতে হবে না, শুধু লেনদেন গুলোকে ব্যাখ্যা করতে বলেছে। সো আমরা এক ক নাম্বারে যে এন্ট্রি গিয়েছে বা যে ঘটনাগুলো গিয়েছে সেটা আমরা এখানে নিব না। তারপরে হচ্ছে 20 তারিখ প্রদেয় হিসাবকে পরিশোধ। প্রদেয় হিসাব মানে আমার জন্য বা ব্যবসার জন্য একটি দায়, যেহেতু দায় পরিশোধ করেছে প্রতিষ্ঠানের নগদ টাকা কমে গিয়েছে, দায়ও কমে গিয়েছে, অর্থাৎ আর্থিক পরিবর্তন হয়েছে, তাই এটি লেনদেন হবে। সেম ভাবে লিখবো 20 তারিখ লেনদেন। কি লিখবো? প্রদেয় হিসাব পরিশোধ করার ফলে পরিশোধ করার ফলে এ সম্পদ হ্রাস ও এল দায় হ্রাস পেয়েছে, তাই এটি লেনদেন। তাই এটি এটা ছিল আমাদের 1 নং সৃজনশীল প্রশ্নের ক নং 1 নং সৃজনশীল প্রশ্নের খ এর সমাধান। এভাবে আমাদেরকে যখনই সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা করতে বলবে এই লেনদেন গুলোকে আমাদেরকে সমীকরণ পদ্ধতিতে সেম ভাবে ব্যাখ্যা করতে হবে। তো গাইডে হয়তো অন্যভাবে আছে বা অনেক শিক্ষক অন্যভাবে করায়, এভাবে করলেও আশা করি হয়ে যাবে। এই পর্যন্ত আমি আমার সকল ছাত্রছাত্রীদেরকে আমি এভাবেই শিখিয়েছি, তো আপনারাও চাইলে এভাবে শিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই ছিল আমাদের খ নং অঙ্কের সমাধান। গ নাম্বারটা কি বলেছে আমরা একটু দেখি। হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। অর্থাৎ আমার এখানে যে সকল ঘটনাগুলো লেনদেন সেই সকল লেনদেন গুলো দিয়ে একটি হিসাব সমীকরণ
প্রস্তুত করতে বলেছে। তো আমরা গ নাম্বার সমাধানে যাই। হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাতে বলেছে, তাহলে আমরা গ নাম্বারটা দেখি। হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব। তো আমাদের এখানে হিসাব সমীকরণের যে ছকটা রয়েছে সেই ছকটা তৈরি করতে হবে। প্রথমে আমরা সেই ছকটাকে করে 3 ভাগে ভাগ করে নিব। একটা তারিখের ঘর থাকবে, একটা উদ্বৃত্তের ঘর থাকবে, তারপর আমরা এটাকে 3 ভাগে ভাগ করে দেব। সম্পদ সমান সমান দায় আর মালিকানা সত্ত্ব। আমরা চাইলে মন্তব্যের ঘরও করতে পারি, মন্তব্যের ঘর করলেও হবে, না করলেও হবে। তো তারিখ, উদ্বৃত্ত, এ সম্পদ সমান সমান এল দায় প্লাস ও এ মালিকানা সত্ত্ব। তো আমরা এখন অঙ্কগুলো পড়বো, ঘটনাগুলো পড়বো এবং সেই ঘটনা থেকে কয়টা সম্পদ রয়েছে, সম্পদ পাশে সেই কয়টা ঘর কাটবো, দায় পাশে যে কটা দায় থাকবে সেই কটা ঘর কাটবো। 1 তারিখে বলেছে 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। যেহেতু 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, তাহলে এখানে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। আমরা যে খ নম্বর অঙ্কটা করেছিলাম সেখানে কিন্তু হিসাব সমীকরণের যে সমীকরণ গঠিত ব্যাখ্যা সেখানে লিখেছিলাম সম্পদ বৃদ্ধি। তাহলে সম্পদ বৃদ্ধি মানে তাহলে আমার এখানে হিসাব সমীকরণের সম্পদের একটি ঘর কাটতে হবে। নগদ টাকা প্রতিষ্ঠানের জন্য একটি সম্পদ, তাহলে সম্পদ পাশে নগদের জন্য একটা ঘর কাটি, নগদ। তারপরে আর যেহেতু ব্যবসা শুরু করছে সেটা মালিকানা সত্ত্ব চলে যাবে, মালিকানা সত্ত্ব আমরা দিয়ে দিব, যেহেতু মালিকানা সত্ত্ব ঘর রয়েছে। ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে একটি হিসাব খোলা হলো। তাহলে ব্যাংকে টাকা জমা দিয়েছি, যার ফলে প্রতিষ্ঠানের ব্যাংকের সম্পদ বেড়ে গিয়েছে, ব্যাংক হিসাবে একটি সম্পদ বেড়ে গিয়েছে, ওটা বাড়াইতে হবে। সম্পদ হিসাবে সেই ব্যাংকের একটি ঘর কাটতে হবে। আর নগদ টাকা কমে গিয়েছে, নগদের ঘর তো কেটে রেখেছি, আর নগদের ঘর কাটতে হবে না, তাহলে ব্যাংকের একটি ঘর কাটবো সম্পদ পাশে। এই হচ্ছে ব্যাংক হিসাব। তারপরে রয়েছে ধারে পণ্য ক্রয় করা হলো। ধারে পণ্য ক্রয় করার ফলে যেহেতু প্রতিষ্ঠান ধারে ক্রয় করেছে, কোনো কিছু ধারে ক্রয় করলে প্রতিষ্ঠানের দায় বৃদ্ধি পায়, তাহলে দায় পাশে আমার চলে আসবে একটি প্রদেয় হিসাব বা পাওনা দায়, পাওনা দায়। ওকে। তারপরে মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন, যেহেতু এটি কোনো লেনদেন নয়, তার মানে এটি হিসাব সমীকরণে কোনো প্রভাব ফেলবে না, তাহলে সেটা আসবে না। 45,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান, এটাও কোনো লেনদেন নয়, এটাও হিসাব সমীকরণে কোনো প্রভাব ফেলবে না, তাই এটা আসবে না। প্রদেয় হিসাব পরিশোধ, প্রদেয় হিসাবকে পরিশোধ করেছি মানে পাওনাদারকে পরিশোধ করেছি। প্রদেয় হিসাব যে কথা বা যাহা পাওনাদারও তাহাই, তাহলে পাওনাদারের ঘর কেটেছি। তোমরা চাইলে এখানে প্রদেয় হিসাবও লিখতে পারো, আমিও লিখতে পারি। তো আমি যেহেতু পাওনাদার লিখে ফেলেছি, আমি এটাকে আর কাটলাম না, এটাই রেখে দিলাম। আমি এই প্রদেয়, আচ্ছা আমি প্রদেয় হিসাব এটা দিয়ে আমাকে হিসাব সমীকরণটা করতে হবে। যেহেতু আমার সম্পদ পাশে দুটা ঘর, আমি দুটা ঘরকে একটু বড় করে করি। তোমরা সবসময় এই ছকগুলা পেন্সিল দিয়ে করবা, যাতে কোনো একটি ঘর ভুল হলে আমরা পেন্সিল দিয়ে মানে রাবার দিয়ে মুছে ছকটা পুনরায় করতে পারি। যদি কলম দিয়ে করি, ভুল হলে আর মুছার কোনো অপশন থাকে না, তখন ঘরটা কেটে দিতে হয় বা ঘরগুলো কাটতে হয়, তখন অঙ্কটা খারাপ দেখা যায়। এই জন্য আমরা হিসাব বিজ্ঞানের যে অঙ্কগুলো করবো সকল অঙ্কের জন্য ছকগুলাকে আমরা পেন্সিল দিয়ে আঁকবো বা তৈরি করব। তো এখন আমাদের সম্পদ আমাদের ছিল নগদ আর ব্যাংক। তাহলে আমরা দেখি 1 তারিখে প্রথমে লিখলাম 2025
ডিসেম্বর 1। তাহলে ডিসেম্বর 1 কি নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, নগদ টাকা বাড়বে 5 লক্ষ। আর যেহেতু ব্যবসা শুরু করেছে এখানে মনে করুন মালিকানা সত্ত্বে মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন, বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন, এই সূত্রটা আমরা লিখে দিব। আর এখানে আমরা মন্তব্য লিখবো, মন্তব্য দিলেও হবে না দিলেও হবে। তো যেহেতু নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, আমরা এই লেনদেনকে দুই পাশেই বসিয়ে দিব, নগদে এবং মূলধনে। ওকে, তারপর আমরা একটা দাগ দিব। দেওয়ার পরে এই যে যেহেতু আমরা উদ্বৃত্ত লিখেছি, এই যে এখানে আমরা যোগ বিয়োগ করে এন্ট্রি গুলা নামাবো। যেহেতু এর সাথে যোগ করার মতো কিন্তু এন্ট্রি বা টাকা উপরে নাই, এটা যা আছে আমরা তাই নামাবো। 5 লক্ষে 5 লক্ষ। প্রতিটা লেনদেন এভাবে অন্তর্ভুক্ত করার পর যখন যোগফলটা বের করব, যোগফল বের করলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে। ঠিক আছে, আমরা চাইলে একবারে শেষও যোগ বিয়োগটা করতে পারি। তারপরে 3 তারিখ ব্যাংকে টাকা জমা দিয়ে হিসাব খোলা হলো। তাহলে 3 তারিখ ব্যাংকে টাকা জমা দিয়েছি, ব্যাংকের টাকাটা বেড়ে যাবে 50,000 আর নগদ টাকা কমে যাবে 50,000। ওকে, তাহলে এখন বিয়োগ করি। 5 লক্ষ থেকে 50,000 চলে গেলে থাকে 4,50,000। এই যে 50,000 50,000 আর এখানে 5 লক্ষ রয়েছে, এই 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা আমরা নামিয়ে দিলাম। তারপরে 5 তারিখ ধারে পণ্য ক্রয়। আমি বলেছিলাম যে পণ্য ক্রয় যদি করে ধারে, তাহলে পণ্য ক্রয় করার কারণে আমাদের কি হয়েছে, মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে। তাহলে মালিকানা সত্ত্ব কমে যাবে, যেহেতু এটা একটা ব্যয়, আর ব্যয় হলে মালিকানা সত্ত্ব কমে যায়, এই জন্য মালিকানা সত্ত্ব কমে যাবে। আর ধারে ক্রয় করেছে, ধারে কোনো কিছু ক্রয় করলে প্রদেয় হিসাব হয়, সেই প্রদেয় হিসাবটা বেড়ে যাবে 5 তারিখ। তাহলে প্রদেয় হিসাব বাড়ালাম হচ্ছে কত টাকা বলেছে, 25,000 টাকা। তাহলে ধারে পণ্য করে 25,000 টাকা, প্রদেয় হিসাব বেড়ে যাবে আর মালিকানা সত্ত্ব কমে যাবে। 4,50,000 50, এই 50,000 টাকা 50,000 টাকা, এই 25,000 টাকার 25,000 টাকা, 5 লক্ষ থেকে 25 গেলে 4,75,000 টাকা থাকে, এই 4,75,000 টাকা। তারপরে হচ্ছে কোন তারিখ, 5 তারিখের পরে 10 তারিখ এবং 15 তারিখ যেহেতু লেনদেন না, তাহলে এগুলা আমাদের হিসাব শুরু করে আসবে না। এখন আমরা 20 তারিখে প্রদেয় হিসাব পরিশোধ 15,000 টাকা প্রদেয় হিসাব পরিশোধ করেছে। তার মানে যে আমার কাছে টাকা পাইতো, তাকে যদি আমি টাকা দেই তাহলে সে কমবে, তাহলে সেটা কমাইতে হবে। আর যেহেতু কিছু বলা নাই চেক দিয়েছি না নগদ দিয়েছি, যদি চেক দিয়েছে এটা বলা না থাকে তাহলে বুঝতে হবে আমরা নগদে দিয়েছি, তাহলে নগদ টাকা কমে যাবে। তাহলে 20 তারিখ প্রদেয় হিসাব পরিশোধ 15,000 টাকা, তাহলে নগদ কমবে 15,000 আর দায় কমবে, প্রদেয় হিসাব কমবে 15,000 টাকা। যখন আমরা কোনো টাকা মাইনাস করব বা কমাবো, তখন সেটা অবশ্যই আমরা হিসাব সমীকরণের অঙ্কের মধ্যে ব্র্যাকেটে রাখবো। হিসাব বিজ্ঞানের এরকমই করতে হয়, কোনো টাকা বিয়োগ করা বোঝাতে ব্র্যাকেট বা প্রথম ব্র্যাকেটের মধ্যে আটকাতে হয়। তাহলে আমরা আটকালাম। এখন আমরা দেখি 4,50,000 থেকে 15 গেলে কত, 4,35,000 টাকা। ওকে, 50,000 50,000 টাকা। এখানে 25 থেকে 15 গেলে 10,000 টাকা, আর 4,75,000 4,75,000 টাকা। এখন আমরা সবগুলো যোগফল বের করি। আমার সম্পদ পাশে সম্পদ রয়েছে দুটা, লাস্টে আমার যে কটা সম্পদ থাকবে সেই কটা সম্পদের যে টাকাগুলো পাবো সেটা ব্যালেন্সিং যোগফল বের করে ব্যালেন্স বের করতে হবে। 4,35,000 এবং 50 যোগ করলে কত হলো, 4,85,000 টাকা। এই যে আমরা 4,85,000 টাকা লিখে নিচে ব্যালেন্স টানবো। টানার পরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে দায় এবং মালিকানা সত্ত্বের পাশে যে টাকাটা রয়েছে সেই দায় এবং মালিকানা সত্ত্ব দুটাকে আমাদেরকে প্লাস করতে হবে। সেই দুটো আমরা প্লাস করি, কত হয়, 4,75,000 প্লাস 10, এখানে হচ্ছে কত, 4,75,000
85,000 টাকা। এখন আমরা এটাকে ব্যালেন্স করলাম। এখন দেখি আমরা আমাদের এই অঙ্কের আমাদের যে অঙ্কটা আমরা সমাধান করলাম সেই অঙ্কের দুই পাশ মিলেছে কিনা দেখি। আমাদের সম্পদ পাশে রয়েছে 4,85,000, দায় পাশে রয়েছে দায় এবং মালিকানা সত্ত্ব এই দুইটা পাশে মিলে রয়েছে 4,85,000। তখন আমাদের বুঝতে হবে যে যদি দুই পাশ মিলে যায় তখন বুঝতে হবে আমাদের অঙ্কটি সঠিক হয়েছে। তো আমরা যদি আমাদের ঘটনাগুলোকে বা লেনদেনগুলোকে সঠিকভাবে হিসাব সমীকরণে বসাতে পারি তাহলে অবশ্যই আমাদের অঙ্কটা মিলে যাবে। তো এই অঙ্কগুলো করার আগে অবশ্যই আমাদেরকে সম্পদ এবং দায় গুলো চিনতে হবে। ইনশাল্লাহ আগামী কোনো ক্লাসে আমরা সম্পদ দায় গুলোকে ভালোভাবে চেনার জন্য সম্পদ এবং দায় গুলো দিয়ে দিব, এবং আগামী কোনো ক্লাসে নতুন একটা ভিডিওতে আমরা 2 নং সৃজনশীলের সমাধান নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।